শুরুতে একটু জানতে চাই, তিনটি দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনিকে, এবং কানাডা তাদের স্টেটমেন্টে বলেছে ফিলিস্তিন এবং ইসরায়েল উভয় রাষ্ট্রের একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি পূরণে কাজ করার জন্য তারা প্রস্তাব দিয়েছে। বর্তমানে যে অবস্থা, আসলে এই প্রেক্ষাপটে কি আসলে এটা সম্ভব? আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত এই বিষয়টির একটি তাৎপর্য আছে, সেটি আমি বলতে চাই। তাৎপর্যটাই হচ্ছে যে আপনি জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আহ, ব্রিটেন কিন্তু এই ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বড় এবং মুখ্য ভূমিকা পালন করেছিল। সেই ইসরায়েল রাষ্ট্রকে টিকিয়ে রাখার ক্ষেত্রেও এতদিন সব ধরনের সহায়তা দিচ্ছিল ব্রিটেন, এবং সেখান থেকে আজকে প্যালেস্টাইন রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিল। এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এই কারণে যে এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অ্যালাই ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া, তাদের একটা পলিসি শিফটিং এখানে হয়েছে। এই পলিসি শিফটিং এর ফলে যে সুবিধাটা পাবে প্যালেস্টাইন, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে তাদের যে ভয়েস এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক যে সমাধান, টু স্টেট সলিউশন যেটাকে আমরা বলি, সেটি পূর্বের চেয়ে এটা অনেকটা মৃত অবস্থায় চলে গিয়েছিল, সেটি কিছুটা শক্তিশালী হবে। এবং আপনি যদি শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যাপারটা যেটি আপনি বললেন, সেটি হচ্ছে ব্যাপারটা এরকম যে এই দুই দেশের মধ্যে যখন প্যালেস্টাইনের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন যখন তৈরি হয়ে যাবে, এমবাসি স্থাপন হবে এই দেশগুলোতে, বা সেই প্রক্রিয়া শুরু হবে, এবং এই প্রক্রিয়া শুরু হওয়ার মধ্য দিয়ে আমরা যে বিষয়টা দেখব যে ইসরায়েলের যে আচরণ এবং ইসরায়েলের যে সম্প্রসারণবাদী নীতি, তাদের যে আগ্রাসন, সেটাতে ইমিডিয়েট কি প্রভাব পড়ছে সেটার উপর আসলে নির্ভর করবে যে যে এই বিষয়টার সফলতা। এবং অন্যথায়, যদি এর অন্যথা হয়, তাহলে এটি প্যালেস্টাইনের জন্য একটা আবার একটা হতাশার তৈরি হবে। এবং পাশাপাশি এখানে হামাস কোশ্চেনটি রয়েছে। যদিও হামাস এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে, কিন্তু হামাস নিয়ে এই রাষ্ট্রগুলোর, প্যালেস্টাইনিদের কাছে এই রাষ্ট্রগুলোর চাওয়া কি হবে, সেটি একটি মুখ্য ভূমিকা পালন করবে যে এই তিনটা রাষ্ট্রের এই যে অবস্থান, এই অবস্থান কতটুকু শান্তিপূর্ণ সহাবস্থানে ভূমিকা রাখবে, সেই বিষয়গুলো অনেকটা পূর্ব শর্ত হিসেবে কাজ করবে। এবং সেটা দেখার জন্য আমাদেরকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে, তখনই সঠিক মন্তব্যটা আমরা আসলে করতে পারবো। এখানে একটা বিষয় যে গাজা ইস্যু নিয়ে যদি বলি, জাতিসংঘের ভূমিকাকে আপনি কি মনে করেন আসলে প্রশ্নবিদ্ধ, কিংবা আসলে জাতিসংঘকে আমরা এত অসহায় দেখছি কেন এই গাজা ইস্যুতে? না, জাতিসংঘকে আপনি এখানে অসহায় দেখবেন, কারণ জাতিসংঘের যে স্ট্রাকচার, জাতিসংঘের যে, আপনি জানেন যে মুখ্য বড় বড় এরকম ব্যাপারগুলো সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের উপরে। তা আপনি জানেন যে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্যগুলো রয়েছে, এই স্থায়ী সদস্যগুলোর একটা রাষ্ট্র যদি ভেটো প্রদান করে, তাহলে কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সেই গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো কিন্তু পাশ হয় না। তো যার ফলে এই জাতিসংঘের এই যে আনডেমোক্রেটিক যে স্ট্রাকচারটি রয়েছে, এই আনডেমোক্রেটিক স্ট্রাকচার যতদিন থাকবে, ততদিন হচ্ছে বিশ্বের যারা সুপার পাওয়ার রয়েছে তাদের আঙ্গুলি হেলনই মূলত জাতিসংঘ পরিচালিত হবে, অথবা তাদের সিদ্ধান্তের বাইরে জাতিসংঘের জন্য কোনো বড় ধরনের বড় ইস্যুগুলোতে তাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা আসলে অনেক কঠিন। তো এটি মূলত জাতিসংঘের যে স্ট্রাকচার, সেটির উপরেই মূলত নির্ভর করছে। এটি যতদিন পরিবর্তন হবে না, ততদিন জাতিসংঘকে আপনি এরকমই অসহায় সবসময় দেখতে পারবেন গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে, বিশেষ করে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। জনাব লোটন ইকরাম, আপনার যদি কোনো কিছু জানার থাকে আমাদের সাথে অধ্যাপক মিসবাউল আজম সওদাগর আছেন। না, স্বাভাবিকভাবে বিশেষ করে ফিলিস্তিন, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশ যেখানে স্বীকৃতি দিল আপনার ফিলিস্তিনকে, সেক্ষেত্রে এটা কিন্তু আপনার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিশ্চয় একটা শক্ত অবস্থান হচ্ছে ধীরে ধীরে। বিশেষ করে আমরা যতটুকু জানি আপনার জাতিসংঘের সদস্য রাষ্ট্র 193টা দেশের মধ্যে প্রায় 75টি দেশ ইতিমধ্যে সমর্থন দিয়েছে। তো এই ক্ষেত্রে এই যে ধাপে 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 তাদের পক্ষে যে আপনার এই যে স্বীকৃতি দেওয়ার সংখ্যাটা বাড়তেছে, দেশের সংখ্যা, প্রভাবশালী দেশগুলা,
সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর কিন্তু একটা চাপ তৈরি হবে। তো এই বিষয়টা, এই চাপটা যুক্তরাষ্ট্র কি মানে তাদের অবস্থান ধীরে ধীরে কি পরিবর্তনের দিকে যেতে পারে? আপনার একজন বিশ্লেষক হিসেবে কি মনে করেন আপনি? জি, অধ্যাপক মিসবাহুল আজম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, এই দেশ, তিনটা দেশ যে আপনার স্বীকৃতি দিল ফিলিস্তিনকে, এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা, অবস্থানটা কি কোনো পরিবর্তন বা তাদের কোনো নতুন কোনো স্টেটমেন্ট আসতে পারে? জি, জি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন। আসলে আমি বললাম যে এই তিনটা রাষ্ট্র কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অ্যালাই, জি, এবং যুক্তরাষ্ট্র কিন্তু একটা প্রাথমিক প্রতিক্রিয়া যেটি দেখিয়েছে, তাতে প্রাথমিক প্রতিক্রিয়ায় মনে হচ্ছে যে ওই তিনটা রাষ্ট্রের এই ধরনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র খুব খুব একটা খুশি হয়নি। ইসরায়েলও প্রতিক্রিয়া দেখিয়েছে। তো একজন গুরুত্বপূর্ণ অ্যালাই যদি এই এই গুরুত্বপূর্ণ অ্যালাইগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে আন্তর্জাতিক বিশ্বে বৈশ্বিক ব্যাপারগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, এই অবস্থানে কিন্তু এই অ্যালাইগুলো সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে থাকে। তো এই আজকের যে সিদ্ধান্তটা আমরা দেখলাম, এই সিদ্ধান্তের ফলে আমরা দেখছি যে একটা গুরুত্বপূর্ণ পলিসি শিফটিং হয়েছে। তো পলিসি শিফটিং যদি সত্যিকার অর্থে হয়ে থাকে, তাহলে অবশ্যই এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের প্রতি যে একটি চাপ তৈরি হবে, এটি নিশ্চিতভাবেই বলা যায়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রাথমিক প্রতিক্রিয়া আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টাতে খুশি হয় নাই, বিশেষ করে তার অ্যালাই স্টেটগুলো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারণে। সুতরাং নিশ্চিতভাবেই এটি একটি চাপ তৈরি করবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। জি, জনাব মিসবাহুল আজম সওদাগর, অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনাকে যুক্ত হওয়ার জন্য।